প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ বেইজিং সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্কে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। অত্যাধুনিক চীনা যুদ্ধ বিমান কেনার মেগা চুক্তির পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির চালচিত্র একেবারেই বদলে যাওয়ার প্রস্তুতি চলছে গোপনীয়তার আড়ালে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঐতিহাসিক বেইজিং সফরটি কেবল একটি সাধারণ কূটনৈতিক যাত্রা নয়, বরং এটি এমন এক গভীর কৌশলগত পদক্ষেপের অংশ যার প্রতিটি ধাপ আগে থেকেই সাজানো ছিল চরম সতর্কতার সাথে। এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন চীন থেকে 24টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার সামরিক চুক্তি। এবার তা এমন এক অভূতপূর্ব গতি পেতে যাচ্ছে যা সামরিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রায় 40 মিলিয়ন বা 4 কোটি মার্কিন ডলার বাজার মূল্যের এই যুদ্ধ বিমানগুলোর চূড়ান্ত চুক্তি আগামী আগস্ট মাসের মধ্যেই স্বাক্ষরিত হওয়ার একটা গুঞ্জন এখন রাজনীতির কূটনৈতিক অঙ্গনে ঘোরাফেরা করছে। কিন্তু শুধু যুদ্ধ বিমান কেনাই যে এই সফরের একমাত্র উদ্দেশ্য তা কিন্তু নয়। এই ঐতিহাসিক সফরে দুই দেশের বর্তমান কৌশলগত সম্পর্ককে আরও এক ধাপ উন্নীত করে শেয়ার্ড ফিউচার বা অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্ব হিসেবে ঘোষণার একটি গোপন সম্ভাবনা কাজ করছে। প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা অবকাঠামো এবং বাণিজ্য খাতে প্রায় 17টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই 17টি চুক্তির মধ্যে এমন কিছু বিষয় লুকিয়ে আছে যা সামনের দিনে পুরো অর্থনৈতিক ভূখণ্ডের চিত্রই বদলে দেবে। সবচেয়ে বড় চমকটি এসেছে মোংলা সমুদ্র বন্দরের আধুনিকীকরণ পরিকল্পনাকে ঘিরে। একসময় এই বন্দরকে ঘিরে যে উন্নয়ন কৌশল নির্ধারণ করা হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তা যেন সম্পূর্ণ নতুন এক রূপ ধারণ করেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত মোংলা বন্দরকে কেন্দ্র করে এখন যে উদ্যোগ নেওয়া হচ্ছে তা শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নয়, বরং এটি বাংলাদেশের শিল্পায়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে মংলার প্রায় 110 একর জমির ওপর চীনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণাঞ্চলে শিল্প বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনমুখী শিল্প, ভারী প্রকৌশল, নির্মাণ সামগ্রী, আধুনিক প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং রপ্তানিমুখী কারখানা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। উন্নত মানের কাঁচামাল আমদানি, দ্রুত পণ্য পরিবহন এবং আন্তর্জাতিক বাজারে সরাসরি সুযোগের সুবিধা পাওয়ার বিদেশি বিনিয়োগকারীদের জন্য মংলা একটি অত্যন্ত আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠতে পারে। বিশেষ করে RIL, অ্যাঙ্গেল অ্যান্ড ট্রেডিং এর মতো শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে আলোচনায় রয়েছে। দীর্ঘদিন ধরে যেসব শিল্প খাত তুলনামূলকভাবে পিছিয়ে ছিল, সেগুলোর আধুনিকায়ন ও সম্প্রসারণেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনেক বিশ্লেষক মনে করছেন মংলাকে ঘিরে এই উদ্যোগ সফল হলে দেশের শিল্প মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এই প্রস্তুতির পেছনে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ ও আলোচিত কূটনৈতিক ও অর্থনৈতিক ঘটনা। মংলার এই বিশেষ শিল্পাঞ্চলটি এক সময়ে অন্য একটি দেশের বিনিয়োগ পরিকল্পনার জন্য নির্ধারিত ছিল বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই পরিকল্পনার পরিবর্তন ঘটেছে বলে জানা যাচ্ছে। এর ফলে নতুন করে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ এবং আঞ্চলিক শক্তিগুলোর অর্থনৈতিক কৌশল নিয়ে ব্যাপক আলোচনার শুরু হয়েছে। অর্থনীতিবিদদের মতে একটি বন্দর কেন্দ্রিক শিল্প অঞ্চল শুধু কর্মসংস্থানই সৃষ্টি করে না, এটি আশপাশের অঞ্চলে সড়ক, রেল, গুদামজাতকরণ, জ্বালানি সরবরাহ এবং লজিস্টিক নেটওয়ার্কেরও দ্রুত উন্নয়ন করে। ফলে মংলা এখন কেবল একটি সমুদ্র বন্দর নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও বিবেচিত হচ্ছে। আর সেই কারণেই এই প্রকল্পকে ঘিরে দেশি বিদেশি বিনিয়োগ মহল, কূটনৈতিক পর্যবেক্ষক এবং অর্থনৈতিক বিশ্লেষকদের আগ্রহ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক সহযোগিতার এই বিশাল জাল বুননের পাশাপাশি এবারের সফরে আরেকটি অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে বহুল আলোচিত তিস্তা নদী ব্যারেজ প্রকল্পের যৌথ সম্ভাব্যতা যাচাই ও
ভিজিবিলিটি স্টাডি নিয়ে বসছে দুই পক্ষ। সরকারের মূল লক্ষ্য স্পষ্ট, তারা চীন থেকে বড় বড় উৎপাদনকারী শিল্প বা ম্যানুফ্যাকচারিং খাত বাংলাদেশে স্থানান্তরিত করতে চায়। এর মাধ্যমে হাজার হাজার বেকার যুবকের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই যে প্রধান উদ্দেশ্য, সেই পথটিকেই এবার আরও প্রশস্ত করা হচ্ছে এই চীন সফরের মাধ্যমে। কিন্তু এই সব অর্জনের পেছনে একটি গভীর উদ্বেগও কাজ করছে। কূটনীতিবিদরা মনে করছেন, বেইজিংয়ের সাথে ঢাকার সম্পর্কের এই দ্রুত সম্প্রসারণ এবং ভারতের সাথে হওয়া চুক্তি বাতিলের যে বিষয়টি সামনে এসেছে, তা প্রতিবেশী দেশ ভারতের অত্যন্ত নিবিড় নজরদারিতে থাকবে। দিল্লির এই ঢাকার চীনমুখী পদক্ষেপটিকে কিভাবে দেখছে তা নিয়ে চলছে জল্পনা। তবে অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হল বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতায় কোনো একক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে বহুমুখী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলাকে অনেকেই একটি বাস্তববাদী কৌশল হিসেবে দেখেন। এই ধরনের নীতির লক্ষ্য সাধারণত অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি, কৌশলগত ঝুঁকি হ্রাস এবং আন্তর্জাতিক পরিসরে নীতিগত স্বাধীনতা বজায় রাখা। বিশেষজ্ঞদের মতে বর্তমান বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ভারতের মতো শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা ক্রমশ তীব্র হচ্ছে। ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য কেবল একটি পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেয়ে বিভিন্ন শক্তির সঙ্গে কার্যকর অংশীদারিত্ব বজায় রাখা অধিক লাভজনক হতে পারে। কারণ অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি এবং নিরাপত্তা প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন দেশের ভূমিকা আলাদা। এই প্রেক্ষাপটে চীনের সঙ্গে অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে রপ্তানি, বাণিজ্যিক সম্পর্ক এবং কৌশলগত সংলাপও বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। একইভাবে রাশিয়ার সঙ্গে জ্বালানি ও প্রযুক্তিগত সহযোগিতা এবং ভারতের সঙ্গে ভৌগোলিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত সম্পর্কও জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এমন একটি কূটনৈতিক অবস্থান তৈরির চেষ্টা করেছে যেখানে পরস্পর প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গেও কার্যকর সম্পর্ক বজায় রাখা সম্ভব হয়। এই নীতিকে অনেকে স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং বা কৌশলগত ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন। এর মাধ্যমে দেশটি একদিকে অর্থনৈতিক সুযোগ বাড়াতে পারে, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তিত বাস্তবতার নিজেদের স্বার্থও সুরক্ষিত রাখতে পারে। এদিকে আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করে। দুই দেশের মধ্যে বাণিজ্য, সংযোগ, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সহযোগিতা দীর্ঘদিন ধরেই দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। ফলে যে কোনো সময় সৃষ্ট কূটনৈতিক মত পার্থক্য বা টানাপোড়েন উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে ওঠে। কূটনৈতিক মহলের মতে ভবিষ্যতে উচ্চ পর্যায়ের সফর, দ্বিপাক্ষিক বৈঠক এবং আঞ্চলিক সহযোগিতা উদ্যোগের মাধ্যমে যেকোনো বিদ্যমান মত পার্থক্য কমানোর চেষ্টা করা হতে পারে। কারণ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা এখনও একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র নীতি এমন এক পর্যায়ে অবস্থান করছে যেখানে অর্থনৈতিক স্বার্থ, আঞ্চলিক কূটনীতি এবং বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক সবকিছুর মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা দেখা যাচ্ছে। এই নীতি ভবিষ্যতে কতটা সফল হবে তা নির্ভর করবে আন্তর্জাতিক পরিবেশের পরিবর্তন, আঞ্চলিক বাস্তবতা এবং বাংলাদেশের নিজস্ব কৌশলগত সিদ্ধান্তের ওপর। তবে এটুকু নিশ্চিত যে আগামী কয়েক বছর বাংলাদেশের কূটনৈতিক অবস্থান দক্ষিণ এশিয়ার বৃহত্তর রাজনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াবে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।